আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো। আমাদের কামনাও তাই। এখন আমি তোমাদের ক্লাস নেব সমস্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেনা আরজু, ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের পাঠ 2, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামে মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশে কিন্তু রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা কিছু জেনে নেই। প্রথমে আছে জনগোষ্ঠী। বাংলাদেশের জনসংখ্যা বিশাল। এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন। কত জনগোষ্ঠী? 14,97,000,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হয়তো তোমরা জানো, 72,364 জন। এটা হচ্ছে আদমশুমারি 2011 সালের হিসাব অনুযায়ী। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল রাষ্ট্র। তাহলে বিশ্বের কততম রাষ্ট্র বাংলাদেশ? 8ম জনবহুল রাষ্ট্র। ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এ ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদ নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এ ভূখণ্ড গঠিত। এর আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের আয়তন। এখন হচ্ছে সরকার। বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যে 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে
পরিচিত। সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। এ কারণে অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এখন আমরা এই আলোচনায় উপনীত হয়েছি যে রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে। এর রয়েছে বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার, সার্বভৌম ক্ষমতা। এখন নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় সে রাষ্ট্রের নাগরিক। পূর্বে নগরে বসবাসকারীকে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো একটি রাষ্ট্র। এ নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণা বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় যে আমরা বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক ও বিদেশিদের মধ্যে কিছুটা পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়, সেটা এখন আমরা দেখব। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও কিন্তু বাস করে। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না। কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এ পরিচয় লাভ করে থাকে। নাগরিকত্ব লাভের আবার দুটি উপায় আছে। একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, আর অপরটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক।
কিছু শর্ত পূরণ করতে হয়। আর জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হলো, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতিটা হচ্ছে, এ নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে থাকে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান যদি বাংলা উদ্দেশ্যে জন্মগ্রহণ করলে তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবার সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। বাংলাদেশ, ফ্রান্স, জাপান ও ইতালি প্রভৃতি রাষ্ট্র এই নীতি মেনে চলে। এটা ছিল কি জন্মসূত্র নীতি। আর একটা আছে জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবার কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে সেই দেশের নাগরিক হবে। তবে বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতি অনুসরণ করে, যেমন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এ পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলে এটা সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়া নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। এরূপ বসবাসকারী ব্যক্তি ওই দেশের নাগরিকত্বর প্রয়োজন হয়। তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষ স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি সে দেশের স্থায়ী বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে, সেগুলো কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে যদি সে এই শর্তগুলো পালন করে। তাহলে শর্তগুলো হচ্ছে, ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করতে হবে, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে, ওই রাষ্ট্রে দীর্ঘ দিন ধরে বসবাস করে, ওই রাষ্ট্রে চাকরিরত থাকে, ওই রাষ্ট্রের ভাষা জানে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে, ভালো চরিত্রের অধিকারী হয়, উন্নততর দক্ষতার অধিকারী হয়, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি এই উল্লেখিত শর্তগুলো এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। ওই দেশের নাগরিকের মতো প্রায় সমান অধিকারের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। দ্বি-নাগরিকত্ব। একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে বলে দ্বি-নাগরিকত্ব। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়। অন্যদিকে মা বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক। এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। তবে ইচ্ছা করলে সে দুইটি রাষ্ট্রের নাগরিকত্ব রাখতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের যতটুকু পড়িয়েছি তার মধ্য থেকে একটা বাড়ির কাজ কিন্তু না দিলেই নয়।
নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত।